একজন নারী একটি বৃত্ত, যে বৃত্তের মধ্যে রয়েছে সৃষ্টি, লালন এবং পরম মমতা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই নারী বিষয়ক অনুষ্ঠান, যেখানে আলোকিত নারীদের জীবন নিয়ে আমরা গল্প করি এবং তাদের মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করি। আপনারাই আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আজ আমরা এমন একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আসলে নতুন করে তাকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, তিনি তার নিজ গুণে সকলের সামনে ইতিমধ্যেই বলা যেতে পারে যে ফুল ফুটেছে, যেমন করে ঠিক তেমনি নিজে পুষ্পটিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন সম্প্রতি 21শে পদকে ভূষিত হওয়া অর্থী আহমেদ, যিনি একাধারে নৃত্যশিল্পী এবং শিক্ষিকা। শিল্প কি কেবল মঞ্চের আলোয় নিজেকে বিলিয়ে দেওয়া, নাকি শিল্প মানে নিজের হারানো সত্তাকে খুঁজে পাওয়া? বাংলাদেশে নৃত্যচর্চার প্রথাগত ধারণা যখন কেবল প্রতিযোগিতার গণ্ডিতে সীমাবদ্ধ, তখন একজন মানুষ এসে শিখিয়ে দিলেন নাচার জন্য কোনো নির্দিষ্ট বয়স লাগে না, লাগে কেবল একটি সাহসী মন। অর্থী আহমেদের এই যাত্রা শুরু হয়েছিল কঠোর শাস্ত্রীয় সাধনার মধ্য দিয়ে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি ফিরে আসেন দেশে। দীর্ঘ ২০ বছর তিনি ছায়ার মতো ছিলেন কিংবদন্তি গুরু লুবনা মারিয়ামের সান্নিধ্যে। সেই ধ্রুপদী ব্যাকরণই আজ তাঁর আধুনিক ও উদ্ভাবনী কাজের মূল শক্তি। ২০২০ সাল, পৃথিবী যখন অতিমারিতে স্থবির, অর্থী আহমেদ তখন বুনছিলেন এক নতুন বিপ্লবের স্বপ্ন। তিনি প্রবর্তন করলেন অ্যাডাল্ট বিগিনার্স ডান্স ক্লাসেস। সমাজ যেখানে মনে করত নাচার বয়স শৈশবে শেষ হয়ে যায়, সেখানে তিনি ৭০ বছরের বৃদ্ধার হাতেও তুলে দিলেন নাচের তাল। অর্থী আহমেদের আরেকটি অনন্য অবদান ডান্স ইওর এইজ আন্দোলন। তিনি বিশ্বাস করেন শিশুদের উপর বড়দের নাচের জটিল মুদ্রা চাপিয়ে দেওয়া তাদের শৈশব কেড়ে নেওয়ার শামিল। তার প্রণীত কারিকুলাম আজ দেশে বিদেশে স্বীকৃত, যা শিশুকে তার নিজস্ব বয়সে থেকে শিল্পকে ভালোবাসতে শেখায়। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অর্থী আজ এক আন্তর্জাতিক নাম। যুক্তরাজ্যের ট্রান্সফর্মিং ন্যারেটিভস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি, সবখানেই তিনি বয়ে নিয়ে গেছেন বাংলার সংস্কৃতি। বিশেষ করে জীবনের গান নৃত্যনাট্যে তাঁর অভিনীত রূপা চরিত্রটি বিদেশের মাটিতে প্রবাসী ও বিদেশিদের চোখে জল এনে দিয়েছিল। গত ২০ বছর ধরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের এক নিয়মিত ও সগৌরব প্রতিনিধি। সাফল্যের সিঁড়ি বেয়ে অর্থী আহমেদ যখন হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, ঠিক তখনই ২০২৬ সালে তাঁর মুকুটে যুক্ত হল এক অনন্য পালক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ভূষিত করল দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদকে। এই পদক কেবল একজন শিল্পীর ব্যক্তিগত অর্জন নয়, এটি সেই প্রতিটি মানুষের জয় যারা বয়সের বাধা ভেঙে আবার নাচতে শুরু করেছেন। এটি সেই নৈতিক শিল্পচর্চার জয় যা অর্থী আহমেদ দীর্ঘ ২ দশক ধরে লালন করেছেন। গত ৪ বছরে তিনি ৮টি হাউসফুল মেগা প্রোডাকশন উপহার দিয়েছেন। ১,০০০-এর বেশি মঞ্চ পরিবেশনায় তাঁর অংশগ্রহণ কেবল সংখ্যা নয়, বরং এটি গুণগত পরিবর্তন। তিনি নৃত্যকে প্রতিষ্ঠা করেছেন শারীরিক ও মানসিক সুস্থতার এক বিকল্প পথ হিসেবে। স্বাগত, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। শুরুতেই অভিনন্দন জানাতে চাই আমাদের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে এই প্রাপ্তিটা? অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তির সাথে অনেক দায়িত্ববোধ বেড়ে গেছে। দায়িত্ববোধ নিয়ে আমার স্টুডেন্টদের সাথে আরও অনেক ভালো কাজ করতে চাই। এই প্রাপ্তিটা কি ছোটবেলা থেকেই ভালোবাসার জায়গা থেকে আসা, নাকি মনে হয়েছিল যে না আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে? এটা কি ভালোবাসাই শুধুমাত্র, নাকি লক্ষ্য ছিল? একদমই নাচের প্রতি নিখাদ ভালোবাসা। কখনো কোনো পুরস্কার স্বীকৃতির আশায় আসলে আমি কাজ করিনি। আমার কাজ করতে ভালো লেগেছে, বিশেষ করে আমার শিক্ষার্থীদের জন্য। তারা যখন ভালো নাচ করে, দর্শকদের সামনে ভালো নৃত্য পরিবেশন করে, দর্শকরা সেটা পছন্দ করে, আমার মনে হয় সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তাদেরকে নাচ শেখানো, তাদের নাচের প্রতি ভালোবাসা সৃষ্টি করা এবং নাচের মাধ্যমে তাদের জীবন পাল্টানোই আমার লক্ষ্য। একটু ছোটবেলার গল্পে ফিরে যেতে চাই। ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলা
ঢাকা শহরে বড় হওয়া 8-10 জন বাচ্চার যেমন তেমনই ছিল। আমার নাচ শেখার শুরুটা অনেক ছোটবেলায় আমার মায়ের হাত ধরে। আমার মা আমাকে ছায়ানটে নিয়ে গিয়েছিলেন, পাশাপাশি আরও অনেক কিছু শিখিয়েছেন। যত বড় হয়েছি নাচটাকে ভালোবেসেছি, বুঝতে শিখেছি। নাচটাকে বোঝা শুরু করার পর থেকে আসলে নাচের প্রতি ভালোবাসার সৃষ্টি। তারপর যখন একবার নাচকে ভালোবেসে ফেলেছি, তারপর মনে হয়েছে আসলে এই ভালোবাসাটা আর অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই জায়গা থেকেই আসলে আমার শিক্ষকতাটা বেছে নেয়া, এবং আমার মনে হয়েছে যে আমি যত অন্যদের শেখাতে পারবো তত অন্যদের নাচের প্রতি ভালোবাসা বাড়বে, এবং সেটাই আমার বড় কাজ। স্কুল জীবন এবং কলেজ জীবন এই দুটোর সময় আসলে কেমন কেটেছে? আমার স্কুল জীবন আমার খুবই ভালো কেটেছে। আমি অগ্রণী স্কুলের স্টুডেন্ট, এবং সেই স্কুলের টিচাররা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। যেহেতু নাচ করতাম, সবার চেয়ে একটু বেশি ভালোবাসতেন। নাচ করতাম বলে একটা আলাদা পরিচয় তৈরি হয়েছে, যেই পরিচয়টা আমার খুবই ভালো লাগতো। বন্ধু-বান্ধব এবং সিনিয়র আপুদের কাছ থেকে, জুনিয়র আপুদের কাছ থেকে যেই এক্সট্রা টেনশনটা পেতাম, সেটা আমি খুব এনজয় করতাম আর কি। স্কুলের গণ্ডি পেরিয়ে তারপরে কলেজ লাইফটা শুরু হলো। কলেজ লাইফটা কেমন ছিল? কলেজ লাইফটা তো আসলে চোখের পলকে চলে গেছে, কারণ এইচএসসিতে তো পড়াশোনার প্রেশার অনেক থাকে, সময়টা আসলে খুবই কম থাকে। কিন্তু ওই সময় পাশাপাশি আমি নাচটাও কন্টিনিউ করেছি। ওই সময়টা আমি দেশের বাইরে সবচেয়ে বেশি পারফরমেন্স করেছি। তো সব মিলিয়ে আসলে আমার কলেজ লাইফটা খুবই ব্যস্ত কেটেছে। পরিবার থেকে কি কোনো প্রেশার কখনো ছিল যে এখন যেহেতু পড়াশোনার চাপ বেড়েছে, তো নাচের বিষয়টা আপাতত একটু স্থবির থাক বা একটু বন্ধ থাকুক? বাড়ি থেকে অবশ্যই প্রেশার ছিল, কিন্তু সেটা ভালো নাচ করার জন্য, এবং নাচ কোনো রিহার্সাল মিস করা যাবে না, কোনো ক্লাস মিস করা যাবে না, নৃত্যগুরুদেরকে অসম্মান করা যাবে না, কোনো রিহার্সালে বা প্রোগ্রামে লেট করে পৌঁছানো যাবে না, কাউকে কমিটমেন্ট দিয়ে সেই কমিটমেন্ট ভাঙা যাবে না। এই এথিক্যাল জায়গাগুলোর প্রেশার ছিল। তো এগুলো আমার একদম আমার মার কাছ থেকেই শেখা। কলেজ জীবন শেষ হওয়ার পরে কি প্ল্যান ছিল যে আমি নাচ নিয়েই পড়াশোনা করব, বা অন্য কোনো প্রফেশনে যাওয়ার কি কখনো চিন্তা ছিল? নাচ নিয়ে যে পড়াশোনা করব, নাচকে প্রফেশন নিয়ে নিব, এটা আমি এবং আমার আশেপাশের সবাই অনেক ছোটবেলা থেকেই এটা জানতোই। মানে এটার আর সেকেন্ড কোনো অপশন নেই। এইচএসসির পরে আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, এবং ওই বছর নাচের রেজাল্টটা সবার শেষে দেয়। তো যখন অন্যান্য সব ফিল্ডে সবাই স্কলারশিপ পেয়ে যাচ্ছে, আমার স্কলারশিপের রেজাল্ট আসছে না, তখন আসলে আমি প্রথমবারের মতো ভয় পাই যে আমি তো আর কোথাও অ্যাপ্লাই করি নাই, এখন আমি স্কলারশিপটা না পেলে কি হবে। কিন্তু সবার শেষ লিস্টে নাচের নামটা তারা অ্যানাউন্স করে, এবং ওই বছর বাংলাদেশ থেকে একমাত্র আমি স্কলারশিপ পাই। তারপর নাচতে যাই। তো হ্যাঁ, আর কখনো অন্য কিছু করব আসলে ভাবি নাই। বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনি, ব্যাপারটা ওই কিন্তু বছর সৌভাগ্যের ছিল, এবং তার সাথে সাথে অনেক বেশি আনন্দের সাথে বেশ একটা চ্যালেঞ্জও ছিল, যদি আমি না পাই কি হবে। ওই বছর তার আগে 2-3 বছর বোধহয় বাংলাদেশ থেকে কেউ নাচের জন্য স্কলারশিপ পায়নি। ওই বছর আমাকে দেয়া হয়, স্কলারশিপের অ্যামাউন্টটা, অ্যালোকেশনটা অনেক বাড়িয়ে দেওয়া হয়। এরপর অনেকে গেছে আর কি। রবীন্দ্রভারতীতে প্রবেশের পর কি মনে হয়েছিল, কেমন লেগেছিল? খুবই শান্ত, স্নিগ্ধ একটা জায়গা, যেখানে সবাই মন দিয়ে গান করছে, মন দিয়ে নাচ করছে। আড্ডাগুলোও যেন এক একটা সৃষ্টি। কেউ সুন্দর একটা নতুন তাল তৈরি করছে, তার সাথে নতুন একটা গান হচ্ছে। তো পুরো পরিবেশটা আসলে একদমই আলাদা ছিল। এবং শুধু পড়াশোনা কেন, এতগুলো সংস্কৃতি মনা মানুষের সাথে একসাথে থাকা, যাদের জীবন আমার মতো, যারা প্রতিদিন সংস্কৃতি চর্চা করেন, এটা নিয়ে ভাবেন, এটা নিয়ে আলোচনা সমালোচনা করেন, তো তাদের মধ্যে এই 5টা বছর থাকাও আসলে অনেক নিজেকে পাল্টে ফেলার মতো একটি অনুভূতি। এবং প্রথমবারের জন্য পরিবার থেকে আলাদা থাকার অভিজ্ঞতাটিও হয়েছে। প্রথমবারের মতো আমি কিছুই পারতাম না। আমি পরিবারে থাকতে এক গ্লাস পানিও নিজে ঢেলে কখনো খাইনি। সবজি খাওয়ার জন্য বকাবকি করতো মা। সেখানে আমি বিদেশে একদম একা গিয়ে সব কাজ নিজে করছি। ওখানে তো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। পাশাপাশি পড়াশোনা করছি। নাচ তো অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জিং।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তো অন্য ভাষাভাষী ছাত্রছাত্রীরাও ছিল, তো তাদের সাথে মেশার ধরনটা আসলে কেমন ছিল, বা তাদের কাছ থেকে কি মনে হয়েছে যে আমি কোনো নতুন কোনো কালচার শিখছি বা কালচারের নতুন কোনো উপাদান আমার মধ্যে আসছে? ডেফিনেটলি আমাদের ইউনিভার্সিটিতে অনেক দেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতো, এবং যেহেতু আমি রেগুলার ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার আগেই আমাদের স্কলারদেরকে নিয়ে চলে গেছিল, তো আমাদের ইন্টারন্যাশনাল স্কলার যারা ছিলাম তারাই আমরা আসলে মূলত একটা ফ্রেন্ড সার্কেল ছিলাম। নেপাল, শ্রীলঙ্কা, গ্রিস, মরিশাস, ইংল্যান্ড, বিভিন্ন দেশের শিল্পীদের সাথে ওখানে পরিচয় হয়েছে, তাদের কালচার সম্পর্কে জানতে পেরেছি। এবং আমরা যেটা করতাম যে বিভিন্ন সময় যখন উৎসব হতো, কোনোটা নেপালি উৎসব, কোনোটা বাংলাদেশি উৎসব, সেই উৎসবগুলো আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করতাম। তখন তাদের কালচার সম্পর্কে জানার এবং নিজের দেশের কালচার সম্পর্কে তাদেরকে জানানোর সুযোগ হয়েছে। শিক্ষকরা কতটা সাহায্য সহযোগিতা করেছেন আপনাকে? টিচাররা আমার ওখানে খুবই হেল্পফুল ছিলেন। আমার অনেক কিছু বুঝতে ওখানে সমস্যা হতো। দুটো বাংলা একই হলে কিন্তু লেখার ধরন এবং ভাষার ধরন কিছুটা আলাদা। আমাদের বাংলা একাডেমির কারণে অনেক কিছুতে অনেক চেঞ্জেস এসেছে, যেটা শব্দের বানান, লেখার ধরন, যেগুলো ওখানে অনেক আলাদা, সেগুলো ধরতে সময় লেগেছে। এটা একটা টিচারদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এসেছে যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমারটা ডিফারেন্ট হতে পারে। টিচাররা আমাকে অনেক হেল্প করেছেন, ইট ইজ ট্রু। আমি তো আসলে ইন্ডিয়ান মাইথোলজি সম্পর্কে এত ডেপথ জানতাম না, তো যেই ব্যাপারগুলো আসলে এই মাইথোলজি জেনে বা সনাতনী ধর্ম প্র্যাকটিস করে যারা বড় হয়েছেন তাদের কাছে খুব সহজ গল্প, যেগুলো সেগুলো গল্প আমাকে নতুন করে শিখতে হয়েছে আমার নাচে ব্যবহার করার আগে। তো কিছু স্ট্রাগল তো ডেফিনেটলি ছিল, কিন্তু টিচাররা অবশ্যই অনেক অনেক হেল্প করে। পড়াশোনা শেষ করে যখন বাংলাদেশে এলেন, তখন কি পরিকল্পনা ছিল? পড়াশোনা চলাকালীন সময়ে আমি আসলে বুঝতে পেরেছি যে আমার মঞ্চে উঠে নিজে নাচ করার চাইতে আমার শেখানোতে ইন্টারেস্ট বেশি। হয়তো হতে পারে আমি অনেক ভালো ভালো গুরুর সান্নিধ্য পেয়েছি, তাদেরকে দেখে আমি শেখানোতে ইন্সপায়ার্ড হয়েছি, এবং আমি সবসময় চেয়েছি আমার ক্রাফট যেন সোসাইটিতে একটা ভালো ইম্প্যাক্ট ফেলে, কোনো একটা চেঞ্জ আনে। তো সেটা আমার সবসময় চাওয়া ছিল। তো সেই জায়গা থেকেই আমি আসলে মাস্টার্স কমপ্লিট করার পর চেন্নাইতে গিয়ে একটা এক্সট্রা টিচার্স ট্রেনিং ডিপ্লোমা করেছি, যেন শেখানোটা আরও ভালো করে বুঝতে পারি। এরপর দেশে এসে আমি কাজ করতে করতে আসলে কোভিড শুরু হয়ে যায়, এবং কোভিডের সময় আমি আসলে বুঝতে পারি যে আমরা খুব সহজে ধারণা করে নিয়েছিলাম যে আর্ট কালচার আসলে পরের দিকের ব্যাপার, মানে ইম্পর্টেন্ট জিনিস যদি আমরা ধরি সেখানে আসলে আর্ট কালচার সামনের দিকের ব্যাপার না। কিন্তু আপনি যদি কোভিডের কথাটা চিন্তা করেন, ওই সময় যদি আমাদের জীবনে ভালো একটা সিনেমা না থাকতো, ভালো গান না থাকতো, ভালো কিছু বই না থাকতো, তাহলে আমরা কিভাবে বাঁচতাম? আমাদের মানসিক অবস্থাটা কোথায় দাঁড়াতো? এবং ওই সময় আমি আসলে একটা বড় রিয়ালাইজেশন আসে যে আর্ট কালচার কিভাবে আমাদেরকে একটা মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকতে শেখায়। এবং পাশাপাশি ওই সময়ই আমাকে সবাই খুব বলছিল যে তুমি নাচ শেখাও, আমিও ছোটোবেলায় নাচ করতাম, এখন আর করা হয় না। আমি খুব ইচ্ছা ছিল, আমাকে পরিবার থেকে দেয়নি। এখন আমার খুব হেজিটেশন হয় বাচ্চাদের সাথে গিয়ে কিভাবে নাচ শিখবো, সবাই তো দেখলে আমাকে হাসাহাসি করবে। এই যে সবাই নিজের নিজের জায়গা থেকে দেখে ভাবছে যে তাদেরকে দেখলে হাসাহাসি করবে, এই সংখ্যাটা কিন্তু কম না। এই সংখ্যাটা আসলে বড় একটা সংখ্যা। তো তখন আমি আসলে কোভিডের মাঝখানেই অনলাইনে বড়দের নাচ শেখানো শুরু করি, এবং সেটা কোভিডের পরে আমি আসলে ফিজিক্যাল ক্লাসে ট্রান্সফার করি। রেসপন্সটা কেমন ছিল? প্রথম শুরু করি 25 জনকে নিয়ে, এবং আমি বলবো যে সেই 25 জন আসলে আমার মোস্ট স্পেশাল স্টুডেন্ট, কারণ তাদের সামনে আসলে কোনো ভিশন বোর্ড ছিল না। তারা জানতো না যে বড়রা মঞ্চে উঠে নাচ করলে তাদেরকে দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিন্তু তারা সাহস করে আমার কাছে শুরু করেছিল, এবং তারা এখনও আমার পাশে আছে। এবং তারা শুরু করার পরেই তাদের ইমপ্রুভমেন্ট দেখে, তাদের নাচ দেখে আরও অনেক মানুষ আসলে আগ্রহী হয়।
আমাদের ওয়েটিং লিস্টে প্রায় 2-3 হাজার মানুষ অপেক্ষা করছে, 2-3 হাজার? যারা নেক্সট বছরে অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছে। তার মানে আমি সংখ্যাটা বলার কারণ হলো যে তাহলে কত মানুষ আসলে নাচকে ভালোবাসে এবং নাচ শিখতে চায়। যে জায়গাটা আমাদের আসলে আমি শুরু করলেও এখন অন্যান্য নৃত্যশিল্পীদেরও ভাবা উচিত। ছোটরা যেমন নাচ শিখতে চায়, বড়রাও নাচ শিখতে চায়, তাদেরও আমার মতো অ্যাডাল্ট বিগিনার ক্লাসেস শুরু করা উচিত, যেন সবাই শেখার একটা সুন্দর জায়গা পায়। আপনি বেশ কিছুদিন আগে আপনার নিজের একাডেমি শুরু করেছেন এবং বেশ বলা যেতে পারে খুব আনুষ্ঠানিকতার সাথেই সেই একাডেমির সূচনা সময়টা ছিল। তো ওখানে তো সব বয়সী ছাত্রছাত্রীরাই ছিল। প্রথম দিনের রেসপন্সটা কেমন ছিল, বা যারা এসেছিলেন তারা কি বলছিলেন? অ্যাডাল্ট বিগিনার ক্লাসেস আসলে অনেক আগে থেকে শুরু করলেও একদম আনুষ্ঠানিকভাবে ট্রেড লাইসেন্স করে ট্যাক্স পেপার সব প্রপারলি সেট করে আমরা ক্লাস একাডেমি শুরু করি 2022-এ। এবং তার আগে অলরেডি আমরা প্রায় 4টা প্রোডাকশন করে ফেলেছিলাম, এবং সেই 4টা প্রোডাকশন প্রত্যেকটাতেই এমনও হয়েছে যে 300-400 অডিয়েন্স ফেরত চলে গেছে, তাদেরকে আমরা বসার জায়গা দিতে পারিনি। এবং যেগুলো টিকিট শো করেছি, টিকিটও সবার আগে সোল্ড আউট হয়ে গেছে। তারপর যখন আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ব্যানার হিসেবে শুরু করলাম, এটা সবচেয়ে প্রাউড মোমেন্ট ছিল আমার স্টুডেন্টদের জন্য, কারণ তারাই অনেক ইনসিস্ট করছিল যে উই শুড গো অফিসিয়াল। তারা খুবই প্রাউডলি বলে যে আমরা অর্থী আহমেদ ডান্স একাডেমির স্টুডেন্ট, এবং অন্যরা যখন তাদেরকে বলে যে তুমি কোথায় নাচ শিখো, তুমি কি অর্থী আহমেদ ডান্স একাডেমিতে শেখো, তো তারা আবার আমাকে নক করে বলে যে আপু জানেন আজকে এরকম। তো ইট ইজ নট লাইক যে আমার স্টুডেন্টরা যেহেতু বয়সে আমার কাছাকাছি বয়সী এবং বেশিরভাগই আমার থেকে বয়সে অনেক বড়, তাদের সাথে আমার খুবই বন্ধুসুলভ একটা সম্পর্ক। তো আমার কোনো অ্যাচিভমেন্টই আসলে আমার একার না, আমার সব স্টুডেন্টদের একসাথে। এবং তারা সাহস করে বলেই আমি তাদেরকে নিয়ে সাহস করি। তো এটা আসলে আমাদের একাডেমি খুবই নন জাজমেন্টাল একটা স্পেস, যেখানে কার বয়স বেশি, কার বয়স কম, কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কে একটু শুকনা, কে একটু মোটা, এইসব নিয়ে আমরা কখনো জাজ করি না। তো এই নন জাজমেন্টাল স্পেসটা আসলে আমাদের সবার একসাথে ক্রিয়েট করা। তো যে কোনো অ্যাচিভমেন্ট আসলে আমাদের একাডেমির সবার। যারা ছাত্রছাত্রী হিসেবে আসেন বা শিখতে আসেন, তাদের মধ্যে তো নানান ধরনের ডান্সগুলো শেখার একটা আগ্রহ থাকে। তো আপনার একাডেমিতে কি আপনি সব ধরনের নাচগুলো শেখারই সুযোগ করে দিচ্ছেন, নাকি শুধুমাত্র স্পেসিফিক ভরতনাট্যমই আছে? অনেকে আমাকে নক করে বলে যে অন্যান্য ঘরানার নাচও শিখতে চায়। আমি তাদেরকে খুবই হামলি বলি আমি আসলে পারি না। আমি ভরতনাট্যম শিখেছি, ভরতনাট্যমটা পারি। তো যারা আসেন তাদেরকে আমি ভরতনাট্যমই শেখাচ্ছি। মূলত সব ক্লাসেস আমি একাই নিচ্ছি এখন। কিন্তু আমরা কাজ করি আর অন্যান্য ফর্ম নিয়ে, যেমন আমাদের প্রোডাকশনসগুলোতে আমরা রবীন্দ্র নৃত্য, রিসেন্টলি আমাদের যে বড় একটা প্রোডাকশন গেল মায়া প্রাণ, যেটা একদমই বাংলার লোকনৃত্য নিয়েছিল। তো এরকম আলাদা আলাদা নৃত্যধারা যেগুলোতে আমার এক্সপার্টিস আছে, আমি চেষ্টা করছি তাদেরকে সেগুলো শেখানোর। জীবনে নানান রকম প্রাপ্তি পাওয়া হয়েছে। তো সর্বপ্রথম যে প্রাপ্তিটি ছিল সেটি আমাদের সাথে শেয়ার করা যাবে? আসলে সেই অনুভূতিটা কেমন ছিল? 2018-তে আমি দেশে ফেরত আসার পরে তখন আমি 1 ঘন্টার একটা সোলো পারফরমেন্স করেছিলাম ভরতনাট্যম লাইভ মিউজিকের সাথে, এবং সাধনা থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। ওইটা আমার জন্য আসলে খুবই স্ট্রেসফুল একটা জার্নি ছিল, যে কেমন হবে, কীরকম হবে, ভালো করতে পারবো কিনা। এটার সাথে আমার গুরুর অনেক এক্সপেকটেশন, কীর্তিরাম গোপাল, উনার অনেক এক্সপেকটেশনস জড়িত ছিল। তো অনেক আন্ডার প্রেশারে আমি 1 ঘন্টা পারফর্ম করার পরে আমি দেখলাম যে দর্শক সারির সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ওই দৃশ্যটা আমার এখনও চোখে ভাসে, যে আমি নাচ শেষ করলাম, পুরো দর্শক সারির সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। তো ওটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল। যারা ছাত্রী রয়েছে বা শিক্ষার্থী আছে তাদেরকে কি কি পরামর্শ দেন? যারা বড় হয়ে শিখতে আসে তাদের অনেকেরই হাঁটু ব্যথা, ব্যাক পেইন, উঠতে বসতে কষ্ট, যেহেতু আমরা এখন সবাই আসলে চেয়ারে বসে অভ্যস্ত, খুব একটা মাটিতে আমাদের বসা হয় না।
এই জায়গাগুলো খুবই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাদেরকে আসলে একদম ভরতনাট্যম শেখানো শুরু করি না, আমি তাদের বডি কন্ডিশনিং করি, তাদের ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করি, তাদের স্ট্রেচিং করাই, এবং অনেকটা সময় আমি যখন বুঝতে পারি যে তাদের বডি এখন রেডি, তখন আমি আসলে তাদেরকে নাচ শেখানো শুরু করি। এবং আমি তাদেরকে বলি যে এটা আসলে একটা জীবনধারা। সপ্তাহে 2 দিন ক্লাস করতে আসার সময় আমি স্ট্রেচিং করব, বাকি দিন আমি আসলে বাসায় নড়াচড়া করব না, এটা ভাবলে আসলে হবে না। শুধু নাচ করার জন্য না, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এই রুটিনটা আপনাদের প্রতিদিন করতে হবে। তো আমার স্টুডেন্টরা খুবই লক্ষ্মী, তারা শুনে, এবং তারা শুনে বলেই তাদের নাচের ইমপ্রুভমেন্টটা আসলে এত দূর। So, আপনার একাডেমি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চাই একাডেমিটা আরও বড় করতে এবং আরও অনেক ভালো ভালো কাজ একাডেমি থেকে সবাইকে উপহার দিতে, এবং পাশাপাশি আরও ইম্প্যাক্টফুল কাজ করতে। শুধু পারফরমেন্স না, এমন কাজ যেটা মানুষের চিন্তাধারা পাল্টাবে, যেটা মানুষকে ভালোভাবে বাঁচার জন্য অনুপ্রাণিত করবে, এমন কাজ করতে। সমাজে অবদান রাখবে, তাই তো? এরকম কাজ অবশ্যই সমাজে অবদান রাখা তো একটা শিল্পীর দায়িত্ব, নিঃসন্দেহে। এবং নাচ হোক বা গান হোক, সংস্কৃতির যে কোনো উপাদানের মাধ্যমে আমরা সমাজে একটা পরিবর্তন আনতে পারি, এটা সম্ভব। অবশ্যই। দেশের বাইরে অসংখ্যবার আপনার পারফর্ম করতে যাওয়া হয়েছে আমি জানি। তো সব থেকে স্পেশাল মোমেন্ট কোনটা ছিল বা এখনো মনে করতে ভালো লাগে? আমি ইউকে গিয়েছিলাম, ইউকে আর্ট কাউন্সিল এবং ব্রিটিশ কাউন্সিলের কোলাবোরেশনে সাধনা থেকে একটা প্রজেক্ট করতে। সেখানে খুব সেন্সিটিভ একটা প্রজেক্ট ছিল, যেটা ছিল যে আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশ থেকে আসলে অনেক মেয়েরা আছে যাদের পরিবার থেকে ছেলে শুধু বিদেশে থাকে শুনে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর সেই মেয়েরা বিদেশে যাওয়ার পরে তাদের কি হয় সেই সম্পর্কে তারা জানেন না, এবং অনেক মেয়ে আছে যারা খুবই হরেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, এবং অনেক দেশের অনেক মহিলাদেরকে আমরা ইন্টারভিউ করার সময় পেয়েছি, তাদের পাসপোর্টও নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু অনেক কষ্টে তারা তখন দেশে ফোন করে বলতে পেরেছে যে আমি আমার সাথে এই ধরনের টর্চার করা হচ্ছে, আমি দেশে ফেরত আসতে চাই বা আমাকে বাঁচাও। পরিবার থেকে বলেছে যে এটা আমাদের জন্য লজ্জার হবে, আমি তোমাদেরকে আর আমাদেরকে আর কল করো না। এরকম ঘটনাও হয়েছে। তো এরকম আমরা প্রচুর মহিলাদেরকে আমরা ইন্টারভিউ করি, আমি এবং আমার কোরিওগ্রাফার সোনিয়া সাবরি, এবং ওই ইন্টারভিউগুলো আমাকে আসলে মানুষ হিসেবে অনেকটা বদলে দিয়েছে। আমরা যারা অনেক প্রিভিলেজড, এই ধরনের কোনো সহিংসতার শিকার ফরচুনেটলি হইনি, কিন্তু ওই যে মহিলাগুলো যারা একদম অচেনা একটা দেশে গিয়ে ভাষা জানে না, কাউকে চিনে না, এরকম একটা পরিস্থিতিতে পড়ে সেটা ফাইট করে আবার উঠে দাঁড়িয়েছে। তো সেই ঘটনাগুলো নিয়েই আসলে আমাদের প্রোডাকশনটা করা ছিল, এবং আমরা মনে আছে আমাদের প্রোডাকশন শেষ করে একটা জায়গা ছিল, আমরা ওনাদের অনেককে ইনভাইট করেছিলাম, এবং প্রোডাকশন শেষ করে একটা জায়গা ছিল যে তখন যেখানে আমরা ওনাদের হাতটা গিয়ে ধরছিলাম প্রোডাকশন শেষে, এবং সবাই অঝরে কাঁদছিল, কারণ তারা দেখতে পাচ্ছিল তাদের গল্পগুলো সেই প্রোডাকশনের মধ্যে ফুটে উঠেছে। তো ওইটা আমার জন্য খুবই স্পেশাল একটা কাজ ছিল। আমার মনে হয় যে ওদের গল্প তুলে ধরতে পারা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এবার একটু 21শে পদক নিয়ে কথা বলতে চাই। কখনো কি ভাবা হয়েছিল যে এমন দিন জীবনে আসতে পারে? কখনোই না, আমি এটা নিয়ে কখনোই ভাবিনি। আমি আসলে কখনো কোনো স্বীকৃতিকে লক্ষ্য করে কাজই করিনি। আমি সবসময় ভেবেছিলাম যে কিভাবে আমার কাজ অন্যের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে বা অন্যকে ভালো রাখা যায় কিভাবে। তো একদমই কখনোই এক্সপেক্ট করিনি আর কি। প্রথম যখন সুসংবাদটি শুনলেন তখন কেমন লেগেছিল? আমি যখন সংবাদটি শুনি তখন আমি এক্স্যাক্টলি আপনার জায়গায় বসা। আমি ক্লাস নিতে যাব, রেডি হচ্ছি। তো তখন আসলে আপনার এখানে বসে আমি একটু ফোন স্ক্রল করছিলাম,
তখন হঠাৎ করে আমার কাছে ফেসবুকে সবাই কংগ্রাচুলেশনস বলা শুরু করলো, অ্যান্ড আমি লাইক কেন আমাকে কেন বলছে? তো তখন ওগুলো চেক করতে গিয়ে দেখি যে একজন আমাকে প্রেস কনফারেন্সের ক্লিপটা পাঠিয়েছে। তো সেই প্রেস কনফারেন্সের ক্লিপটা যখন বলছিল 21 পদকের নাম, তখন আমি বুঝতে পারিনি যে শেষে আমার নামটা বলবে। আমি তারপর যখন শেষে আমি অন্য একজনের নাম এক্সপেক্ট করছিলাম, তারপর শেষে যখন আমার নামটা বলেছে আমি তখন একদমই ঘামতে শুরু করেছি। সবার আগে আমি আমার গুরুকে ফোন দিয়ে লুবনা মারিয়ামকে, যে আমি মাত্র শুনলাম এরকম, কিন্তু অনেক জায়গায় আবার নামের বানানো ভুল আছে, অনেক জায়গায় অথই রহমান বলছে। তো আমি আসলে বুঝতে পারছি না কি হবে, মানে যদি সত্যি হয়ে থাকে তাহলে কি আমার এটা অ্যাকসেপ্ট করা উচিত কিনা। আমার গুরু আমাকে বলেন যে তোমার এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, আমার জন্য করতে হবে, সাধনার জন্য করতে হবে, তোমার স্টুডেন্টদের জন্য করতে হবে, এবং সবচাইতে বড় কথা বাংলাদেশের এই তরুণ নৃত্যশিল্পীরা যারা স্বীকৃতি পায় না কখনো, তাদের জন্য তোমার এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো তার কথা শুনে আমি একটু সাহস পাই। তারপর আস্তে আস্তে সবাইকে ফোন দেওয়া শুরু করি। 21 পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক, এটার দায়িত্বটা আসলে সত্যি অনেক বেশি বেড়ে অনেক গেছে বড় এখন দায়িত্ব, এটা পাওয়ার অনেক বড় মাধ্যমে। দায়িত্ব। হ্যাঁ, আমি চেষ্টা করব যে যারা আমার উপর বিশ্বাস রেখে আমাকে সম্মানটি দিয়েছেন তাদের সম্মান রাখতে, আমার গুরুর সম্মান রাখতে। এখন আমার কাজ সম্পর্কে দেশের সবাই জানছে, তাদেরকেও আসলে এই যে আশাটা আমি দেখাতে পেরেছি যে বড় হয়েও নাচ শেখা যায় বা নাচ ভালো থাকার জন্য শেখা যায়, ওই এক্সপেকটেশনটা যেন আমি ফুলফিল করতে পারি, তাদের ইচ্ছা যেন পূরণ করার মতো স্কোপ তৈরি করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য, এবং নাচের সাথেই পুরোটা সময় পুরোটা জীবন কাটুক, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নৃত্যশিল্পী, শিক্ষিকা, 21 পদকপ্রাপ্ত অর্থী আহমেদের মুখ থেকে তার জীবনের নানান রকম কথা, এবং নাচ বা শিল্পের যে কোনো অনুষঙ্গ কী করে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, আমাদেরকে উৎসাহিত করতে পারে ভালো কিছু করার জন্য, সেটা আপনারা ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন। আমরা শুধুমাত্র পড়াশোনা করে জীবন অনেক ভালো কিছু করতে পারি, কিন্তু সেটা যদি সংস্কৃতি নিয়ে হয় তাহলে মন্দ কে? সংস্কৃতি তো আমাদের বাংলাদেশের একটা অসম্ভব ভালো জায়গা করে দিয়েছে আমাদেরকে বিশ্বের কাছে। আমরা যাতে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে পারি, সেই জায়গাটা সৃষ্টি করেছে আমাদের বাংলার কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি। আপন আলয় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি নুসরাত জাহান। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।